জামাতের বিষয়ে আর কি বলবো। আমি মনে করি তাদের একটা ঘোষণা দেওয়া উচিত যে জামাতে ইসলাম হিন্দ, মানে জামাত ইসলামের যে ভারত শাখা আছে সেই শাখাটার সাথে বাংলাদেশের জামাত ইসলামের সম্পর্ক নাই। ঠিক আছে, ঠিক একইভাবে তাদের ঘোষণা দেওয়া উচিত জামাতে ইসলামের যে পাকিস্তান শাখা আছে সেই শাখার সাথে জামাতে ইসলাম বাংলাদেশ শাখার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তো এই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, কারণ আপনারা এইভাবে গোপন গোপন মিটিং করবেন। তো তাবলিগে একটা কথা আছে যে মাসোয়ারার আগে মাসোয়ারা আর মাসোয়ারার পরে মাসোয়ারা দুটোই ষড়যন্ত্র, এ ধরনের কথা আছে। ঠিক একইভাবে রাষ্ট্র তার প্রয়োজনে বিদেশি বন্ধুদের সাথে অথবা বিদেশি শত্রুদের সাথে মিটিং করতে পারে, কিন্তু রাষ্ট্রের ভিতরেই অপেক্ষাকৃত ক্ষমতার দ্বিতীয় যে স্টেক হোল্ডার, তারা যখন এই বিদেশি বন্ধু বা শত্রুদের সাথে মিটিং করে সেটা তখন ষড়যন্ত্রে রূপান্তরিত হয়। অর্থাৎ রাষ্ট্রের শক্তিশালী স্টেক হোল্ডার তার প্রয়োজনে যে কোনো জায়গায় মিটিং করতে পারে, কিন্তু একটা দুর্বল স্টেক হোল্ডার যখন বিভিন্ন জায়গায় মিটিং করে তখন সে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতাসীন হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা চায়। এই যে ভারতের সাথে গোপন মিটিং, আজকে আমি ভিডিও করতে চেয়েছিলাম না, কিন্তু দেরি তো হয়ে যাবে, আজকেই প্রথম না। দেখেন, আমি খুব কাট কাট বলে দিয়েছি, 28 অক্টোবর, না এটা 28 অক্টোবর না, 28 আগস্ট, 28 আগস্ট জামাত ইসলামের আমির একটা সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনে আমার মনে হয় ওই সংবাদ সম্মেলনটা ভারতের পরামর্শে তারা করেছিলেন, যে ভারতের সাথে তারা ভালো সম্পর্ক করতে চেয়েছিল। ভারত শর্ত দিয়েছিল, ঠিক আছে তোমরা ভালো সম্পর্ক করতে চাও, একটা ঘোষণা দাও, এইরকম একটা শর্ত ছিল। সেই শর্ত অনুযায়ী জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি এমনভাবে বললেন যে ভারতের সাথে তারা বন্ধুত্ব চান। আরেকটা শব্দ ছিল ওই একই সংবাদ সম্মেলনে, ভারতকে শত্রু মনে করে না জামাত, ভারতের সহযোগিতা চায় জামাত। এই বিষয়গুলো দেখুন, রাষ্ট্র হিসেবে রাষ্ট্র ভারতের কাছে সহযোগিতা চাইতে পারে, রাষ্ট্র আমেরিকার কাছে সহযোগিতা চাইতে পারে, রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চাইতে পারে, কিন্তু রাষ্ট্রের বাহিরে যখন একটা ছোট রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের কাছে সহযোগিতা চাবে, ওইটাই হলো সার্বভৌমত্বের সংকট। সার্বভৌমত্বের সংকট আসলে কিসে, এই বিষয়টা গভীর অনুধাবনের বিষয়। ওইটাই হলো শত্রুতা। কারণ ছোট্ট একটা দলের পার্শ্ববর্তী দেশের সহযোগিতা চাওয়ার অর্থই হলো তার ক্ষমতা কেন্দ্রিক সহযোগিতা চাওয়া, জনগণের জন্য এই সহযোগিতা চাওয়া না। ভারত বাংলাদেশের সম্পর্কের সাইনিং অথবা ভাষাটা কি হবে? আমরা বলেছিলাম ভারতের ধূলিকণা বা জনগণ, বা জনগণ তো বন্ধু নয়ই, একটা ধূলিকণাও বাংলাদেশের বন্ধু নয়। এই জায়গাটা আজীবন যেন বাংলাদেশের মানুষরা মনে রাখে, এটা মনে রাখতে হবে। এইটা কেন মনে রাখবেন? এটা একটা আপনার হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এটা মনে রাখতে হবে। কি ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? ভারতের কলিজার মধ্যে বাংলাদেশ অবস্থান, একটা দৃষ্টি থেকে যদি দেখেন যে এটা হার্ট, এই হার্টটা পুরো ভারতকে সচল রাখে। ভারতের অর্থনীতি সচল থাকে, ভারতের কূটনীতি, ভারতের রাজনীতি এবং ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা বাংলাদেশের কারণে অস্থির হয় অথবা স্থির থাকে। এই জন্য বাংলাদেশ হলো ভারতের হার্ট। আবার যদি অন্যভাবে বলেন তাহলে আমরা বলতে হবে যে বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরায় রাখছে হলো ভারত। ঠিক আছে, এই যে দুটা ভাষা, এই দুটার ভাষার তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে। এই বোঝার উপরে অনেকগুলো নির্ভরশীলতা আছে, যে আপনি ভারতের প্রতি কি আচরণ করবেন, ভারত আপনার প্রতি কি আচরণ করবে। আমি স্পষ্ট করে বলি, আপনার পার্বত্য অঞ্চলে ভারত সমস্যা করে, তাই আপনার যদি একটা রিভার্স পলিসি না থাকে তাহলে এই সমস্যা করার প্রবণতা বেড়ে যাবে। দেখেন না যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এখানে হামলা করে ভারতে পালিয়ে যায়, ভারত আশ্রয় দেয়। তাহলে রাষ্ট্র হিসেবে আপনাকেও সেম পলিসি নিতে হবে, যে ভারতের যারা স্বাধীনতাকামী
তারাও ওখানে কিছু একটা করলে বাংলাদেশে আশ্রয় নিতে পারবে, বা এখানে বাংলাদেশ সরকার তাদের বিরক্ত করবে না অন্তত, অথবা বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না তাদের বিরুদ্ধে। বিভিন্ন ধরনের পলিসি হতে পারে। রাষ্ট্র হিসেবে রাষ্ট্র কি পলিসি নেবে, এটা সমন্বিত একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আঞ্চলিক, ভৌগোলিক অথবা আপনার উপমহাদেশীয় রাজনীতির একটা অংশ। তো আপনি যদি রাষ্ট্র হিসেবে হ্যারাম দেখাতে না পারেন, তাহলে আবার হ্যারাম দেখানো মানে এরকম বলা যাবে না যে আমাদের সকল জনগণ সামরিক প্রশিক্ষণ নেবে। ভাই, সকল জনগণ সামরিক প্রশিক্ষণ নিলে ওই সামরিক প্রশিক্ষণ পাওয়া জনগণকে সামরিক বাহিনী অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। শব্দটা হবে জনগণকে বা যুবকদেরকে সামরিক শিক্ষা, সংক্ষিপ্ত সামরিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সংক্ষিপ্ত সামরিক শিক্ষা কি? সাঁতারের শিক্ষা, কুস্তির শিক্ষা, প্রাইমারি ট্রিটমেন্টের শিক্ষা, ভলেন্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ, ফ্লাড রেস্কিউ, এই যে এইগুলো হলো সংক্ষিপ্ত সামরিক শিক্ষার মধ্যে আসে। এই শিক্ষায় নাগরিকদেরকে শিক্ষিত করতে হবে। ভাষাগুলো যদি আমরা না হই, তাহলে আমরা টিকতে পারবো না। সেভেন সিস্টার ছিঁড়ে ফেলবেন, খেয়ে ফেলবেন। যাক, এই সেভেন সিস্টার ছিঁড়ে ফেলা, উচ্চস্বরে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া, আর সত্যিকার অর্থেই দেশীয় পণ্যকে শক্তিশালী করা আর ভারতীয় পণ্য বর্জন করার লড়াই এক জিনিস না। এটা যারা বোঝে না, তারা এই লড়াইটা কখনো করেনি। আমরা মাঠে প্রান্তরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা প্রায় 16 লক্ষ লিফলেট বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দিয়ে মানুষকে জানিয়েছি দেশীয় পণ্য কি, ভারতীয় পণ্য কি। সার্বভৌমত্বের এই লড়াইয়ে আমরা তিস্তায় বড় প্রোগ্রাম করেছি। প্রাথমিকভাবে তিস্তায় প্রথম গিয়ে তিস্তার অবস্থা যে খারাপ, এটা আমরা ভিডিও বার্তায় দেখিয়েছিলাম। ধন্যবাদ জানাই দুলু ভাইকে, তাই না? দুলু ডাক দিয়েছে, দুলু ভাই তিস্তা বাঁচাই, জাগো বাহে তিস্তা বাঁচাই। তো এইটা একটা যা দেশের কল্যাণ হবে। সত্যিকার অর্থে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, আগ্রাসন বিরোধী লড়াইকে আপনার হলো একবারে বাজারে বানিয়ে ফেলা হয়েছে। এটা একটা গবেষণা ভাই, এটা একটা অনুসন্ধান। আমি আপনাদেরকে বলি, তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলে, স্বনির্ভর বাংলাদেশ। এই স্বনির্ভরতা আগ্রাসন থেকে রক্ষা করে। আপনি যদি পরনির্ভর হন, তাহলে আপনার মানুষের কাছে হাত পাততে হবে। আর হাত পাতলে কি আপনার সার্বভৌমত্ব নষ্ট হয়, আপনার মাথা নিচু করতে হয়। আর আপনি যদি স্বনির্ভর হন, আপনার মাথা উঁচু হয়ে যায়। সার্বভৌমত্ব নষ্ট হয় কিভাবে আমাদেরকে বুঝতে হবে। জামাত কিভাবে সার্বভৌমত্ব নষ্ট করে? আপনার বাড়িতে 3টা ঘর, এই 3টা ঘর, মানুষও 3জন, এর মধ্যে একটা ঘর সুন্দর। আপনি এই সুন্দর ঘর পাওয়ার জন্য পাশের প্রতিবেশীকে ডেকে নিয়ে এসে বিচার বসাইছেন। আমরা বলি আপনার বাড়ির সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। ঠিক একইভাবে জামাত যে স্টাইলে ভারত অথবা অপরাপর দেশগুলো সহযোগিতা চায় ক্ষমতা পাওয়ার জন্য, এটাকেই বলে হলো সার্বভৌমত্বের সংকট। তো যাই হোক, ছোট্ট একটা গোপন খবর নিয়ে বক্তব্যটা শুরু করেছিলাম, অনেকগুলো কথা বলে ফেলেছি। ভালো থাকবেন। জামাতকে বলবো বাংলাদেশপন্থী হতে হবে। এত বেশি বিদেশির সাথে লুকায় লুকায় মিটিং করা যাবে না। যদি এটা মনে করেন যে বিদেশিরা আপনাদের বিদেশি বাপরা ক্ষমতায় বসায় দেবে, তাহলে হবে না। আপনারা বেগম জিয়া থেকে শিখবেন, শেখার শেষ নাই। ডক্টর শফিকুর রহমান একটা বাম সংগঠন থেকে এসছেন, এসে জামাতকে বাম বানানোর চেষ্টা করছেন, জামাতকে সেকুলার বানানোর চেষ্টা করছেন। আবার হলো তাদের নেতাকর্মীরা জান্নাত জাহান্নামও বিক্রি করে। এই একটা পরিচয়ের সংকটে জামাত এখন অবস্থান করছে। তাদের নেতা বানাতে চায় বাম, আর আর হলো কর্মীরা বলে যে জান্নাত জান্নাত জাহান্নাম এইরকম বলে। তা আমি আবার কি বলি উল্টোটা, আমি বলি জান্নাত এবং জাহান্নাম দুনিয়াতে দেখানোর ক্ষমতা আছে শুধুমাত্র জল্লাদের, দজ্জালের দজ্জালের। হ্যাঁ? দজ্জাল এসে বলবে এই যে তোমার জান্নাত, এই যে তোমার জাহান্নাম, তুমি কোনটাতে যাবা, এটা বলবে, দজ্জাল বলবে। তো তো আমার কথা হলো, জামাত সেই দজ্জালের ক্ষমতা পেয়ে গেল না? দজ্জালের মতো বলতেছে আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, বাইচ্ছা নেন, বাইচ্ছা নেন, খুঁজালন। ঠিক আছে? তো এই আর কি। তো ভারতের সাথে না শুধু গোপন মিটিং এসব করা যাবে না, ক্ষমতার জন্য যারা গোপন মিটিং করছেন করা যাবে না। কোটা আন্দোলনের মধ্যেও আমি যখন এটাকে সমন্বয় করেছিলাম, বারবার ইউরোপীয় ইউনিয়ন, FIDS, বিভিন্ন সংগঠন এসে যোগাযোগ করে। আপনি কোন এই বিদেশি সংগঠনগুলো ভালোর জন্য যোগাযোগ করে না ওদের একটা ইন্টারেস্ট আছে? তো এইটাই একটা, এগুলো যদি আমরা না বুঝি, ভরসা রাখতে হবে দেশের উপরে, দেশবাসীর উপরে,
যেটা বিএনপি রাখে, জাতীয়তাবাদী শক্তি রাখে। তারা কোনো বিদেশি শক্তি গুনায় ধরে না। জামাত যেভাবে বিদেশিদের কাছে মাথা নত করে, দেখবেন বিএনপি এগুলোর পাত্তাই দেয় না, ধুর, এরকম একটা ভাব। তো এগুলো যদি দেখে, এবং এই জন্য কিন্তু দেখেন জামাতকে সবকিছু করতে হয় কৃত্রিম ভাবে। ঢাকার ভিতরে তারা কি করতেছে, ভোটার নিয়ে আসতেছে বাহির থেকে, ভোটার ট্রান্সফার করতেছে কৃত্রিম ভাবে। হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করতে হবে, কিভাবে করবে, কৃত্রিম ভাবে ফেক আইডি ফেক পেজ খুলে খুলে করতেছে। এটাই একটা বিষয় যে ওরা যেহেতু কৃত্রিম ভাবে দায়িত্ব নিছে এগুলো করা, সেহেতু জনগণ আর ওদের পক্ষে, জনগণ মনে করবে যে আছে তো ওদের বট বাহিনী, যে আমাদের সমর্থকরাও এই কাজ আর করবে না, ওদের পক্ষে কথা বলবে না, যে আমাদের বট তো আছে, আমাদের কাজ করে দিবে। আর যাদের যাদের এরকম বট বাহিনী নাই, জনগণ মনে করবে কি জানেন, যে বট বাহিনীগুলো এরকম নোংরামি করতেছে, আমরা তাদের হয়ে একটু কিছু কথা বলি। এটা কিন্তু হয়েছে। বিএনপি কিন্তু জামাতের বটকে সামাল দেওয়ার জন্য আলাদা বট খুলে নাই, ঠিক আছে? আমরাও কিন্তু জামাতকে সামাল দেওয়ার জন্য আলাদা বট বাহিনী খুলি নাই। বা আমরা একটা ফেসবুকে পোস্ট করলে সেখানে গ্রুপ করে 20 জন 30 জন মিলে দেয়, হামলে কমেন্ট করে কাউন্টার দেই না কখনো। আরে এগুলো জামাতের পাগল ছাগল বলছে, তো আর কি করে না করে, এগুলো তো কোনো অস্তিত্বই নাই। এগুলো তো ফেক আইডি, ভিয়েতনামি বট, চাইনিজ বট, ইন্ডিয়ান বট, পাকিস্তানি বট, কত ধরনের বট আছে। তো এই আর কি, সেই জায়গা থেকে যখন যখন জনগণ দেখে যে জামাতের বটের বিরুদ্ধে কোনো মানে আলাদা হলো প্রশিক্ষিত গ্রুপ নাই, তখন জনগণ নিজেকেই এই বট বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সঁপে দেয়। এটাই একটা প্রাপ্তি, যে আমাদের বট বাহিনী করতে হয় না, বট খুলতে হয় না, ঠিক আছে? আপনারা কৃত্রিম ভাবে জান্নাত জাহান্নাম বেচতে পারেন, আপনারা কৃত্রিম ভাবে অনেক কিছু করতে পারেন। জামাতের বিষয়গুলো বুঝতে হবে গভীর ভাবে। দেখেন, ওদের ভোট বানানোর জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে ভোটার ঢাকায় নিয়ে আসছে, তার মানে ওদের একটা অর্থনৈতিক প্ল্যানিং আছে। এবং নাগরিকরা যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় নিয়ে এসে অনেক ভালো সার্ভিস পাবে, না ভাই, ওরা যেই ভোটারদেরকে ঢাকার বাইরে থেকে এখানে নিয়ে আসছে, ওদেরকে সেবা না দিয়ে আপনাকে সেবা দেবে? করাইল বস্তিতে আগুন লাগলো, জামাতের কর্মীর বাইরে একটা লোক ওখানে খাবারও পায়নি, জামাতের কাছ থেকে কম্বলও পায়নি। এবং শুধু তাই না, কথিত আছে যে জামাত যে কুরবানি দেয়, ওদের কর্মী ছাড়া গোস্তের ভাগও দেয় না কাউকে। এগুলো ঐতিহাসিক ভাবে প্রমাণিত ভাই। এবং দেখেন, ওরা ওদের কর্মী ছাড়া ওদের ইসলামী ব্যাংকে চাকরি দেয় না, ইবনে সিনায় চাকরি দেয় না, ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি দেয় না। তাহলে যারা এইরকম ভাবে মানে খুব ক্লোজলি সেন্টার্ড একটা টিম, যারা তাদের গ্রুপের বাইরে সেবা দিতে চায় না, যারা গ্রুপের বাইরে তাদের কার্যক্রম চালাতে চায় না, এবং যারা তাদের লোক ছাড়া অন্যদেরকে শত্রু মনে করে এবং তাদেরকে বঞ্চিত করে, বৈষম্য করে, হাজার হাজার নেতাকর্মীদেরকে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? কারণ এই ইসলামী ব্যাংকে ব্যবহার করে ভোটে একটা কারচুপি করতে চায়, তাদের একটা বড় প্ল্যান। ধরে ফেলছে বিএনপি, ইলেকশন কমিশনে চিঠি দিছে, তখন জামাতের নেতাকর্মীরা লাভ দিয়ে বলছে, না ইসলামী ব্যাংক আমাদের না। হ্যাঁ, বটের বট, ইসলামী ব্যাংক তোদের না, ঠিক আছে? তো এগুলো ধরা যায়, এরা খায়, এইভাবে খায় এরা। এদের সব মুখোশ গুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে। দেখেন, তারপরে ইলেকশন কমিশন কি করলো, যে না, কোনো ব্যাংক আর নির্বাচন কার্যক্রমে যুক্ত হবে না। এটা যুগান্তকারী সিদ্ধান্ত। এইভাবে ধরা খাবে, আস্তে আস্তে সব মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। সবচেয়ে বেশি দেখেন, আমরা কথা বলবো, আপনি কথা বলবেন, আমার প্রতিপক্ষ কথা বলবে, সবাই কথা বলবে, মতামত দেবে, কিন্তু এই যে সংঘবদ্ধভাবে এসে হামলে পড়া, নোংরা নোংরা কথা বলা, গালি দেওয়া, ভাই এটা কোনো ইসলামিক দলের কাজ? কোন একটা দল যারা ইসলামের পরিচয় দিচ্ছে, তারা এইভাবে গালি দিতে পারে? মা তুলে গালি দেয়, বাবা তুলে গালি দেয়, জন্ম নিয়ে গালি দেয়, কত কিছু বলে গালি দেয়। এবং তারা এই গালিটা দিচ্ছে সাবলীল ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে গালি দিচ্ছে। ভাই, এই গালিটা সোশ্যাল মিডিয়ায়, তাই না, ফেসবুকে। তো এই গালিটা ফেসবুক থেকে একদিন বাইরে এসে রাস্তাঘাটে বলবে না, তার কোনো গ্যারান্টি থেকে দিতে পারবে? হ্যাঁ, যে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে? বাজার করতে যাবেন, সেখানে যাই একটা গালি দিয়ে দেবে, মা তুলে বাবা তুলে গালি দেবে, সারাক্ষণ গালি। তো জামাত ক্ষমতায় গেলে তো রিপাবলিক অফ গালি ঘোষণা করবে, ঠিক আছে? যে এটা আর রিপাবলিক অফ বাংলাদেশ না, রিপাবলিক, পিপলস রিপাবলিক না, এটা মানে এটা রিপাবলিক অফ গালি, রিপাবলিক অফ বট ঘোষণা করবে। তো এগুলো তো বিষয় আর কি। যাই হোক, গোপন মিটিং নিয়ে বলছিলাম, জানি না জামাত এগুলো কিভাবে সামাল দিবে। এভাবে গোপন মিটিং আমরা রাজনৈতিক বন্ধুবর হিসেবে আমরা একসাথে রাজনীতি করি, গণ অভ্যুত্থানে পাশাপাশি কিছু কিছু ছিলাম, যদিও আমি আপনাদেরকে পাই নাই। আপনারা কেউ আমার সঙ্গে থাকলে আপনারাও আমাকে চেনেন না, আমি আপনাদেরকে চিনি না। আসলে আমি একটা জিনিস চিন্তা করি, জামাত যে
300 আসনে প্রার্থী দেবে, এই লোকগুলোকে যে প্রার্থী করলো, এলাকায় যায় ভোট চাইবে যে আমাদেরকে ভোট দেন, ওই মানুষগুলো কোনোদিন জানতো যে এই লোকটা জামাত করে, যে এই লোকটাকে প্রার্থী বানায় এলাকায় ভোট চাইতে পাঠাবে? অথবা প্রার্থী না, জামাতের টিম কইরা ভোট চাইতে যাচ্ছে, তো ভোট চাইতে যাচ্ছে, হঠাৎ করে একটা লোককে দেখতেছে যে কি দাঁড়িয়ে পাল্লায় ভোট চাচ্ছে, এলাকাবাসী জিজ্ঞাসা করবে না, বাবা তুমি কবে থেকে জামাত করো, আগে তো কোনোদিন দেখি নাই? এই বাহিনী নিয়ে জামাত স্বপ্ন দেখে ক্ষমতায় যাবে, বিভিন্ন কিছু ধরাকে সরা জ্ঞান করে। গণ অভ্যুত্থানের পরে বিএনপি একটা বড় পাপ করছে। বিএনপি বড় পাপটা করছে হলো রাষ্ট্রের কর্তৃত্ব কিছু মানে ছেলে পেলে হাতে ছেড়ে দিয়েছে, যারা ইচ্ছা মতো নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য করেছে এবং তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এগুলো করেছে। তো এইটাকে আবার জামাত হলো গ্রহণ করেছে যে এই ছেলে পেলেগুলো কি দরকার, টাকা দরকার, ঠিক আছে টাকা নিয়ে পদ দে, তাই না? টাকা নিয়ে ডিসি দিয়ে, টাকা নিয়ে এসপি দিয়ে, টাকা নিয়ে পিএস দিয়ে, টাকা নিয়ে এপিএস দিয়ে, তোরা টাকা নিয়ে এখন এই সমন্বয়করা টাকা নিয়ে ঠান্ডা, আর ওরা পদ নিয়ে ঠান্ডা। তাহলে পাপটা আসলে কে করছে? পাপটা করছে হলো বিএনপি। বিএনপি এই জায়গাতে ফাঁকা মাঠ, ফিল্ডটা ফাঁকা রাইখে পাপ করছে। এই এই যে এই লোভী, এই জন অসমর্থিত গোষ্ঠীর হাতে রাষ্ট্রের কর্তৃত্ব দিয়ে আজকে এই পাপটা তারা করেছে, যার কারণে বিভিন্ন জায়গায় এদের তৎপরতা বেড়ে গেছে। তো যাই হোক, এগুলো যদি অল্প সময়ে হতো তাহলে একটা বিষয় ছিল। কিন্তু সবচেয়ে ভালো খবর হলো নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে। মানুষ বলে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জামারের জ্বর হয়, এই জ্বর থেকে সে উঠতে পারে না, তাদের জ্বর সর্দি কাশি লেগেই থাকে। আপনার হলো মুক্তিযুদ্ধের কথা শুনে এদিকে পুরোটা মাস বাংলাদেশপন্থী আচরণ, বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চা, কালচার, এই সব কিছু মিলে বাংলাদেশের যে লালন, এই বিষয়গুলো কিন্তু এই সময়টা হয়। তো আবার বৈশাখ আসে, এখানে ফাগুন আসে, সবকিছু মিলে বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের একটা চর্চা এবং লালন থাকে এখানে। এইখানে জামাত ভয় পায়, কারণ তারা তো বেসিক্যালি পাকিস্তানের একটা এস্টাবলিশমেন্ট। ওইটা বাংলা এগুলো শুনলে তাদের কেমন গা গড় করে, তাদের ভাষা বলতে উর্দু তাদের ভালো লাগে বেশি বেশি। ঠিক আছে, এবং এ আর কি। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।